Hello guys, welcome back to my channel. We started our journey in 3rd July from Kolkata and we reached Jammu station আমাদের প্রায় 11:30 ওরম হয়ে যায়। স্টেশনের সামনের সব থেকে আমরা সিম কার্ড নিয়ে নিই, যেহেতু কাশ্মীরে পোস্টপেড বা শুধু ওখানকার সিমই ওয়ার্ক করে। তারপর ওখান থেকে আমরা একটা অটো নিয়ে ডিরেক্ট ভগবতী নগরে পৌঁছে যাই। ভগবতী নগরে চেকিং প্রটোকলসগুলো কমপ্লিট হওয়ার পর দেখি কি সব বাস কাউন্টার্স আর কার কাউন্টার্সগুলো বন্ধ হয়ে গেছিলো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। বাট আমাদের লাক ভালো ছিল, এর জন্য আমরা সেদিনকারই বেরোতে পারি। উই ফে ভেরি ফর্চুনেট কি ওই দিনকারই একটা আমরা ড্রাইভারের আঙ্কেলের সাথে কথা বলি এবং উনি রাজি হয়ে যায়। चलिए शिव जी के नाम लेकर देखते हैं आगे क्या होता है। পেহেলগাঁও যাওয়ার পথে এটা সবথেকে বড় টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা দিয়ে প্রায় আমরা হাফ অ্যান আওয়ার্সের মতন এই টানেলটা ঘুরতে হয়েছিলাম। অ্যান্ড দিস ইজ ভেরি বিউটিফুল। এটা ফার্স্ট লঙ্গরখানা, যেটা আমাদের ব্রেকফাস্টের জন্য পেহেলগাঁওর পথে দাঁড় করিয়েছিল। দুটো লঙ্গর ছিল, নানান রকম আইটেম, যেটা খুশি সেটা নাও। স্টার্টেড ব্রিজলিং, ওয়েদারটা দেখে একটু টেনশন হচ্ছিল। লেটস হোপ ফর দি বেস্ট। ফর রেজিস্ট্রেশন অ্যান্ড মেডিকেল পারপাস সার্টিফিকেট কীভাবে করবেন বা ওটার জন্য আমি একটা আলাদা ইউটিউব শর্টস আপলোড করেছি, সেটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান আপনারা ওখান থেকে রেফার করতে পারেন। And for few circumstances registration are done there, মানে অন স্পটে ওখানে হতে পারে জম্মুতে, কখনো কখনো করে হেলিকপ্টারে তো ওখানে করেই দেবে, ওখানে অনেকেই গিয়ে করে। বাট এখান থেকে করলে কি একটা একটা শিওরিটি থাকে, একটা অ্যাসিওরেন্স থাকে কি ওখানে গিয়ে কোনো ঝামেলা ফেস করতে হবে না। আমাদের নিয়ার বাই ভাঙড় হসপিটাল থেকেই মেডিকেল সার্টিফিকেটটা করেছিলাম, যেটা করতে আমাদের 3 days লেগেছিলো। তো টেক ডিসিশনস অ্যাকর্ডিংলি। এখানে আবার আমাদের গাড়ি হল্ট করেছিল ফর লাঞ্চ। তো এরপর আবার আমরা যাত্রা শুরু করবো পেহেলগাঁও দিকে। Again we started our journey towards Pahalgam. অমরনাথ দর্শনার্থীদের পুরো কনভয় করে এরকম অনেকগুলো সামনে পেছনে সবসময় আর্মি গার্ড যদি নিয়ে যায়। এই সময় অন্য কোনো গাড়ি অ্যালাউ করে না, আর সামনে পেছনে যেমন দেখতে পাচ্ছেন এরকম আর্মি গার্ড দেওয়া থাকে। আর এখন আমরা অনন্তনাগ ক্রস করছি। এখানে সিকিউরিটি আরও হাই, যেহেতু এটা টুরিস্ট প্রন এরিয়া। আর এই কনভয়টা ফর 6 hours হয়। এর পাশে দেখতে পাচ্ছেন বাদবাকি অন্য কোনো যাত্রী ছাড়া নর্মাল গাড়ি অ্যালো করবে না এই কনভয়ের মাঝে। তো ভীষণ হাই সিকিউরিটি। যে নদী এখন আমাদের সাথে যাচ্ছে সেটা লিডার নদী। আর আমরা ভগবতী নগর থেকে 4টে নাগাদ যাত্রা শুরু করি। আর আমাদের এখানে পেহেলগাঁও পৌঁছাতে প্রায় 3টে বেজে যায়। এখন আমরা পেহেলগাঁও পৌঁছে সবাই RFID কার্ড বানানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। RFID কার্ড ভোটার আইডি দেখে তারপরে অ্যাপ্রুভ করা হয়, আর এটা যাত্রার সময় সবসময় পড়ে থাকতে হবে। वाह क्या नज़ारा है। এখন আমরা এটা পেহেলগাঁও বেস ক্যাম্পে চলে এসেছি। এখানে সব ঠান্ডার পোশাক আশাক, জ্যাকেট, মাফলার, টুপি, রেনকোট,
এখানে অনেক মেডিকেল ক্যাম্পও আছে চেক আপের জন্য। এখান দিয়ে চাইলে সিম কার্ডও বিক্রি করছে, কেউ কেউ এখান থেকেও সিম কার্ড নিয়ে নিতে পারে। এখানে থাকার অনেক টেন্ট করে থাকার ব্যবস্থাও আছে, কেউ চাইলে বেস ক্যাম্পে থেকে পরের দিন এখান থেকেই যাত্রা শুরু করতে পারে, বা চাইলে বাইরে থেকেও বাইরে হোটেলে গিয়ে থাকতে পারে। আমরা পেহেলগাঁওতে এমনি বাইরে হোটেলেই থেকেছিলাম। ক্যাম্প থেকে ঘোড়া পিঠু যদি যান এখান থেকেও বুক করতে পারেন, বা ওখানে অন স্পটও আপনারা যখন ইচ্ছা হবে নিয়ে নিতে পারেন। সুপ্রভাত দোস্ত, নেক্সট দিন আমরা পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দিকে ভোরবেলা যাত্রা শুরু করেছি। এই চেকিং পয়েন্ট থেকে সবার মেডিকেল সার্টিফিকেট, তারপর RFID কার্ড চেক করার পর এখান দিয়ে এন্ট্রি হওয়ার পরই যাত্রা শুরু করা যাবে। এখানে দেখতেই পাচ্ছেন কত লাইন পড়েছে। भूखे को अन्न, प्यासे को पानी, जय बाबा बागबानी, चलिए यात्रा शुरू करते हैं। यहाँ पे सब घोड़े मिलते हैं और पिट्ठू भी, अगर आप चाहे तो यहाँ से भी ले सकते हैं। ভিডিওস ফটোসে যা দেখে এসেছি, ভাবিনি কখনো এরকম সামনাসামনি চোখে দেখতে পারবো। Maybe this is called living in your dreams. Like wow, কি সিনারিও। এখানে বেশিরভাগই লোক পেহেলগাঁও দিয়ে ওঠে আর বালতাল দিয়ে নামে, কারণ বালতালের রাস্তাটা খুব স্টিফ আর খুব সরু হয়, তো ওখান দিয়ে ওঠাটা একটু প্রবলেমেটিক। তাই ওই দিক দিয়ে একদিনই ওঠা যায়, বাট পেহেলগাঁও দিয়ে 2 দিন লাগে উঠতে, আর বালতাল দিয়ে একদিনই সবাই নেমে আসে। তো যেহেতু আমরা এই অন্য দিক দিয়ে নামবো, তো লাগেজটা আমাদের পুরোপুরি ক্যারি করে উপরে উঠতে হবে, তো সেই বুঝেই একদমই অল্প লাগেজ নিতে হয়, কারণ নিচে তো লাগেজ রেখে আমরা উপরে উঠছি না। আমরা যাত্রাটা শুরু করলাম চন্দনবাড়ি, ওখানেই মহাদেব চন্দ্র দেবতাকে রেখে গেছিলেন। ঠিক আছে, হ্যাঁ ज़्यादा नीचे नहीं बैठना, ठीक है। এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তাই রেনকোট, প্লাস্টিকের যেটা ফোন একদম খুব লাইট ওয়েটেড হয় সেটা ক্যারি করা খুবই ভালো। জল খাবারের জন্য টেনশন নেই, কারণ জায়গায় এখানে লাঙ্গার থাকে, সেটা শুধু পেহেলগাঁও রুটেই থাকে, বাট বালতালের রুটে সেটা থাকে না। ওয়েদারটা ক্লাউডি হতে শুরু হলো, হুইচ ইজ নট আ গুড সিম্পটম, কারণ এরকম রাস্তায় বৃষ্টি হলে চলাটা খুব মুশকিল। আজকে আমাদের টার্গেট হচ্ছে শেষনাগ পৌঁছানো। वो यहाँ से ऊपर जो सिंगल पेड़ दिख रहा है ना, वहाँ पर पिशु टॉप है, मतलब हमारा आज का डेस्टिनेशन। मैंने एक आर्मी भैया से पूछा, उन्होंने कहा कि वो जो सिंगल पेड़ दिख रहा है वहाँ तक जाना पड़ेगा। প্রথমে পিশু টপ পৌঁছাবো, তারপর জেজিবাল, তারপর নাগাকটি, তারপর আমরা শেষনাগ পৌঁছাবো। ঘোড়ার পটিতে পুরো রাস্তাটা স্লিপারি হয়ে গেছে।
এখন হেঁটে চলেছি পিছু টপের চন্দনবাড়ি টু পিসুটপ অ্যাপ্রক্স 3 কিলোমিটার, বাট তার থেকে একটু বেশিও হতে পারে যেহেতু রাস্তাটা অনেকটা স্টিফ, তো একটু বেশি লাগে। আমরা মোটামুটি 8টা 60 নাগাদ রওনা দিই। আমরা পিসুটপে 10:30 ওরকম নাগাদ পৌঁছে যাই। পিসুটপ হচ্ছে সেই স্পট যেখানে মানা হয় কি সব পিশাচদের দেবতাদের যুদ্ধ হওয়ার পরে এখানে মহাদেব ত্যাগ করে আগের দিকে বাড়তে থাকে। बहुत स्टीफ एरिया है, हमें देख सकते हैं। वैसे हम लोग बहुत चल के आए हैं। वो नीचे से जो एक सिंगल पेड़ दिख रहा था वो ही है। यहाँ से जो नील टेन दिखाई दे रहा है वही पिसुटप है। वहाँ से हम लोग शेषनाग जाएंगे। आज के लिए हम वही तक ही सफ़र करेंगे। ওই যে ওখানে নীল ট্রেনটা দেখা যাচ্ছে। সবার গলা দেখতেই পাচ্ছেন সেই RFID কার্ড ঝুলছে। बहुत ऊपर है हम, बहुत ऊंचे पे है हम लोग अब। চন্দনবাড়ি টু শেষনাগ যদি কেউ ঘোড়া নিতে চায় তার রেট হচ্ছে 2700, আর পিট্টু নিলে তার গভর্নমেন্ট রেট হচ্ছে 1800। আর যতটা আমরা এখন এসেছি মানে যেটা পিসুটপ সে তত অবধি ঘোড়ার রেট হচ্ছে 1000 থেকে 2000, আর যদি এইখান থেকে যদি শেষনাগ অবধি ঘোড়া নেয় সেটা 1500। पहुंच गए हैं पिसुटप। यहाँ हम लंगाड़ा में है। পনির কাবাব। পিসুটপ থেকে আমরা শেষনাগের দিকে যাত্রা শুরু করলাম, যেখানে আজকে আমরা হল্ট করব। মাঝখানে যোজিবাল আর নাগাকোটি পড়বে, তারপরে আমরা শেষনাগ পৌঁছাবো। পিসুটপ থেকে শেষনাগ অ্যাপ্রক্স 8 किलोमीटर। थोड़ा वेदर ठीक नहीं है। और 8 किलोमीटर बाकी अब। আমরা চন্দনবাড়ি টু শেষনাগ একটা পিকটুর নিয়ে নিয়েছিলাম লোক, যাকে আপনারা আগে ভিডিওতে দেখেছেন। দূরের এই ঝর্ণার নিচে একটা ছোট্ট গ্লেশিয়ার দেখা গেল। এখানে সবাই সবার পেস মতন হাঁটবে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, বরঞ্চ তাতে আরও শ্বাসের অসুবিধা হতে পারে। हम लोग अब शेषनाग की तरह चल रहे हैं। ये जगह तो से डाउन है।
এখানে জায়গায় জায়গায় মিলিটারি গার্ড দিচ্ছে, মানে ওরা এতটাই ক্যামোফ্ল্যাগ করে দাঁড়িয়ে আছে কি বোঝাও যাচ্ছে না। এই যে সামনে দেখুন একজন দাঁড়িয়ে আছে, বুঝতেও পারবেন না কি ওরকম মিশেই ওরা দাঁড়িয়ে থাকে। গ্লেশিয়ারটার নিচ থেকে ঝর্ণাটা বয়ে যাচ্ছে। এখন মিট দোজিওয়ালায় আছি। এখানে জলের এত ফোর্স কি বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আর্মি সরিয়ে দিচ্ছে এখান থেকে ফর আওয়ার সেফটি। We have reached শেষনাগ ঝিল। এখানে শেষনাগ ঝিল শ্যাডোটা লেকে দেখা যায় ভেরি প্রমিনেন্টলি, বাট এরকম ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। স্টিল আমি এই পিকচারটাতে দেখানোর চেষ্টা করেছি। ওই সাইন বোর্ডে কত ফিট, কতটা ডিস্টেন্স বাকি। আমরা এখন শেষনাগের বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। আর শেষনাগ হচ্ছে সেই স্পট যেখানে মহাদেব নিজের কণ্ঠ থেকে শেষনাগজিকে এখানে রেখে যায়। এখন আমি বেস ক্যাম্পে এসে পৌঁছালাম, প্রায় এখন 7টা নাগাদ বাজে। আমি 4:30 নাগাদ ওরকম ঢুকেছি। হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম 4:30 নাগাদ ওরকম, আর যাত্রা স্টার্ট করতে করতে 8টা বেজে গেছিলো। আজকের জন্য এই শেষনাগে এটা আমাদের টেন্ট, আর ওই দিন আমাদের ভাড়া নিয়েছিল 500 পার হেড, আর এটা আমাদের টেন্টের ভেতরটা। কম্বল ফেসিলিটিস ছিল, ইলেকট্রিসিটি ছিল একটা চার্জ দেওয়ার জন্য ওরকম, আর কম্বল ভালো মতনই দিয়েছিল, আর টেন্টটা খুব ভালোও ছিল। এখন একটু বৃষ্টিটা ধরেছে, কিন্তু শেষনাগে এই যে চারিদিকে সব টেন্ট আর এই এগুলো সব থাকার টেন্ট দেখা যাচ্ছে। এই যে আজকে যাত্রা আটকে দিয়েছে, তো আমাদের শেষনাগে হল্ট করতে হয়েছে। জানি না কালো পারমিট পাবো কিনা। বিভৎস বৃষ্টি হচ্ছিল, এখন একটু ধরেছে। এই ওয়েভগুলো হচ্ছে লাঙ্গার। এই ইয়েলো কালারটা হচ্ছে আমাদের নেট টেন্ট। এটাই এখন আমাদের থাকতে হবে 2 দিনের জন্য। জানি না কাল কি বেদে হচ্ছে। এই হচ্ছে চারিদিকটা। বৃষ্টির জন্য বেরোতে পারিনি। আমাদের 7 জুলাই শেষনাগ থেকে পঞ্চতনের দিকে রওনা হওয়ার কথা ছিল, খুব বাজে ওয়েদারের জন্য আমরা 2 দিন আটকে থাকি। এটা শেষনাগে লঙ্গরখানা, দেখতে পাচ্ছেন কত ভিড়, বহু দর্শনার্থীরা এখানে আটকে পড়েছে। আমরা 2 দিনের মতন এখানে 7 জুলাই আর 8 জুলাই আটকেছিলাম। এই 8 জুলাই আগের বছর মানে 2022তেও এরকম ল্যান্ডস্লাইড আর বৃষ্টির কারণে রোড বন্ধ হয়ে গেছিলো,
ঠিক এবারেও আমরা ঠিক একই ইয়ারও সেম দৃশ্য দেখতে পাচ্ছি। দেখা যাক ভোলে বাবা কি চায়। একটাই আমরা অ্যাডভাইস দিতে চাই আপনাদেরকে, হাতে 2-3 দিন এক্সট্রা নিয়ে আসবেন, কারণ এরম রাস্তায় ওয়েদার যখন তখন খারাপ হতে পারে। আর যদি লাক খারাপ থাকে তো এরকম ন্যাচারাল ক্যালামিটিসে পড়া যেতেই পারে। তো যদি এরকম হাতে দিন নিয়ে আসেন সেটা সুবিধা হয়। আর এমনিও আমাদের টেন্টের ভাড়া মানে নেক্সট দিন গভর্নমেন্ট থেকে রেটটা একটু কমিয়ে দিয়েছিলো, যেটা 500 পার হেড ছিল, সেটা এখন 250 করে পার হেড লাগছে। পরে নেক্সট দুদিন মানে 7 জুলাই আর 8 জুলাই লেগেছিল। সুপ্রভাত दोस्तों, आज 9 জুলাই ভোর থেকে একটা টেনশন ছিল কি যাত্রা খুলবে কিনা, খুলবে কি খুলবে না। অ্যাট লাস্ট 11টা-12টা নাগাদ আমাদের জানায় কি যাত্রা খুলবে। আগের দিন রাত্রিবেলাটা ভীষণ ঝড় হয়, সেটা আমি রেকর্ড করতে পারিনি, এই জন্য ফোনে চার্জ ফার্জ সেরকম কিচ্ছু দেওয়া যায়নি। ভীষণ পাওয়ার কাট হয়, বিভৎস হাওয়া পাহাড়ে, একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আজকে যাত্রা খোলার পর অনেকেই মন খারাপ করে নেমে যায় যারা হাতে এক্সট্রা দিন আনেনি, কারণ ট্রেনের টাইমিংটা একটা ম্যাটার করে। স্বপ্নের চেয়ে জমি আমাদের আজকে হল্ট হবে পঞ্চতরণীতে, আর এখন আমরা বাবেল টপের দিকে এগিয়ে চলেছি। শেষনাগ থেকে বাবেল টপ এমনি বলা 1.5 কিলোমিটার, বাট এটা চড়তেই আমাদের সব থেকে বেশি কষ্ট হয়েছিল, কারণ এটা স্লিপটা অনেক হাই। এই যে আমরা বাবেল টপ চলে এসেছি এখন। বিগত দুদিন ভীষণ হেভি রেনফলের জন্য, এত স্নোফলও হয়েছে, রেনফল স্নোফল দুটোর জন্য এত বরফ জমে পুরো বরফের উপর দিয়ে ট্রেক করতে হচ্ছে, এবং রাস্তা বিভৎস স্লিপারি হয়ে গেছে। এখান দিয়ে আমরা এখন গণেশ টপের দিকে যাচ্ছি, মানে মহাগণপতি টপ, যেখানে গণেশজিকে রেখে মহাদেব এবং মাতা পার্বতী আগের যাত্রা করে। বৃষ্টির জন্য রাস্তা অনেকটাই খারাপ হয়ে যায়, আর দুদিনের যেহেতু যাত্রা বন্ধ ছিল তাই ভিড়ও রাস্তায় অনেকটা আরও বেড়ে যায়। পুরো হেঁটে উঠেছে। না না, আপনারা সত্যি এখন যাবো না, এখন কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু এই মাসে যে আমাদের চলছে না এখন আমরা এখন গণেশটা পৌঁছে গেছি। वाह वाह क्या नज़ारा है। বরফের উপর দিয়ে আমরা এখন পঞ্চতরণীর দিকে এগিয়ে যাচ্ছি। গণেশ টপের সব থেকে যে উচ্চতা সেটাকে আমরা সুন্দরভাবে পেরিয়ে এসেছি। এখন আমরা আশা করি পঞ্চতরণী হয়তো রাত্রি হবে পৌঁছতে, কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব। চারদিকে দেখতে পাচ্ছেন আমাদের পায়ের নিচে পুরো বরফে ভর্তি, একদম। বরফের জন্য রাস্তা অনেক পিছল, কিন্তু এই দৃশ্য এই সব কষ্টকেই লাগু করে দিচ্ছে। এরকম বরফের রাস্তা দিয়ে আসতে হচ্ছে। People have started playing this snow, taking videos, clicking pictures, like যে যেভাবে পাচ্ছে বাড়িতে মেমোরি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এত সুন্দর সিনারি দেখে। বরফের রাস্তাটা খুব স্লিপারি, চলা যাচ্ছে না, ট্রেক আরও ডেঞ্জারাস হয়ে গেছে। আমরা এখনও পঞ্চতারণীর দিকে চলছি। এখন আমরা পৌষপত্রিতে, যেখানে বলা হয় সব থেকে ভালো লাঙ্গারা বসে। আপনারা দেখতে পাবেন কত রকমের এখানে আইটেমস আছে।
हम लोग अब पंचतरणी की ओर रवाना हुए हैं। এখান থেকে এখনও 9 কিলোমিটার বাকি। আমরা শেষনাথ থেকে 1টা নাগাদ রওনা হয়েছিলাম, কারণ ওখান থেকে যাত্রা তখনই গেট ছাড়ে আমাদেরকে। আর জম্মু কাশ্মীর স্টেটে মানে ইন্ডিয়ার এই সাইডটাতে অনেকক্ষণ সূর্যের আলো থাকে। রাত মানে আমাদের কলকাতাটা যেটা 8:30 8টা পুরো অন্ধকার, বাট ওখানে পুরো আলো থাকে। ওটা আমাদের একটা পজিটিভ পয়েন্ট ছিল। আর আমাদের পর্যটনে পৌঁছতে প্রায় 9:30 10টা মজা অন্ধকার, তখন অতটা ভিডিও করতে পারিনি। আর দেখতেই পাচ্ছেন কতটা বরফ, এই বরফেও চলা পুরো খুবই মুশকিল হয়ে গেছিলো। সুপ্রভাত দোস্ত, এখন আমরা পঞ্চতরণীতে। এখান থেকে আমরা এখন এই হেলিপ্যাডটা দেখাচ্ছি। এখানেই মানে যদি আপনারা হেলিকপ্টার সার্ভিস চান তো এখান থেকেই সব হেলিকপ্টার সার্ভিস হয়। পেহেলগাঁও থেকেও অনেকে যেই হেলিকপ্টার নিয়ে আসে ওটাও আসে, আর বালতাল রুট থেকেও যে হেলিকপ্টার ল্যান্ড হয় সেটা এখান দিয়েই ল্যান্ড হয়। আর পঞ্চতরণী থেকে মন্দির 6 কিলোমিটার, তো সেটা যারা হেলিকপ্টারে আসবে তাদেরকেও ওই কিলোমিটারটা নয় হেঁটে নয় ঘোড়া নিয়ে কভার করতে হবে। অ্যান্ড ফর হেলিকপ্টার সার্ভিস বালতাল টু পঞ্চতরণী বা পঞ্চতরণী টু বালতাল ₹2700 to 2800 লাগে। অ্যান্ড ফ্রম পেহেলগাঁও টু পঞ্চতরণী বা পঞ্চতরণী পেহেলগাঁও ₹3200 to 3400 রোম অ্যাপ্রক্স। আমরা এখন পঞ্চতরণী থেকে রওনা দিয়ে দিয়েছি। পঞ্চতরণী মানে পঞ্চতত্ত্ব, যেটা আমাদের আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী, মানে আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার অ্যান্ড স্পেস। এখানে মহাদেব এবং মাতা পার্বতী এই 5টি পদার্থকে ত্যাগ করে আগে গেছিলেন। এখানেও ঘোড়া পিট্টু অ্যাভেলেবেল আছে, যদি চান তো এখান থেকেও নিয়ে নিতে পারেন হোলি কেভ অবধি যাওয়ার জন্য। পঞ্চতরণী থেকে হোলি কেভ অবধি পিট্টু আমাদের 1800 রুপিস নিয়েছিল। আমরা ভোর 5টা নাগাদ রওনা দিই, কিন্তু এখানের রাস্তা দেখতেই পাচ্ছেন ভেঙে চড়ে গেছে, খুবই খারাপ। আর প্রচুর কাদা রাস্তায়, সেটা আরও সমস্যা করছে চলার জন্য। আর আগের দিন 2 দিন ধরে এমনি বৃষ্টি হয়েছে, রাস্তা আরও খারাপ হয়ে গেছে। এখান থেকে এখন সাইডে বালতালের রুটটা দেখা যাচ্ছে, যেটা শর্ট রুট আর কি, একদিনেই যেটাতে ওঠা যায়। চারিদিকে দেখতেই পাচ্ছেন খালি বরফ আর কাদা, বরফ আর কাদা। এখানে একটা যাত্রী অনেক যাত্রীকে অনেক সাহায্য করে। আমাকেও এখানে অনেক দাদারা দিদিরা অনেক সাহায্য করেছে এরকম দুর্গম রাস্তা পার করতে। এখানটা ঘোড়া ছেড়ে দিতে হয়, বাকিটা প্যাদল গিয়ে হোলি কেভ অবধি পৌঁছাতে হয়। আগে এই জায়গাটাতে দর্শনার্থীদেরও টেন্টে থাকতে দেওয়া হতো ক্যাম্পে করে, কিন্তু এখন এখানে শুধু আর্মি ক্যাম্পই থাকে। কারণ 2022-তে যেই ডিজাস্টারটা হয়েছিল ল্যান্ডস্লাইডের জন্য অনেক মানুষ মারা যায়, নদীর জলে ফ্লাডেও পুরো মানুষ ভেসে চলে যায়। তারপর থেকে এই ইয়ার থেকে এখন আর এখানে ক্যাম্প বানিয়ে থাকতে দেওয়া হয় না। ওই যে সামনে হোলি কেভ দেখা যাচ্ছে। আর মিলিটারি ম্যানদের তো কথাই নেই, ওনাদের ছাড়া যাত্রা পুরো অসম্ভব। ওনাদের এতটা সিকিউরিটি দিয়ে আমাদের এইভাবে নিয়ে আসা, রাস্তায় যাত্রীদের ওনারা এতটা সাহায্য করে, ওনারা ছাড়া যাত্রা পসিবলই না। এখানে আমরা ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। নিচে ক্লক রুমে ফোন, ক্যামেরা এবং যা যা সামান আছে আমাদের কাছে সেগুলো এখানে জমা দিয়ে উপরে পুজো দিতে যেতে হবে। প্রচণ্ড ভিড়, যেহেতু 2 দিন যাত্রা আটকে ছিল। যারা আজকে টার্গেট নিয়ে উঠেছিল তারাও যাত্রীরাও আছে, এবং যারা 2 দিন আটকে ছিল তারাও আছে। 3 জুলাই মানডে ছিল, তো সোমবার বাবার বার বলা হয়, এর জন্য ভিড়টা আরও বেশি।
গুফার নিচ থেকে এরকম পালকি করে উপরে ওঠা যায়, কারণ ওখানে 200টারও বেশি সিঁড়ি আছে, যেটা একটু বয়স্ক লোকেদের বা যাদের পায়ে একটু সমস্যা আছে তাদের পক্ষে ওঠাটা খুব মুশকিল। আর এটা আমরা সেই ঠান্ডা এই জল বয়ে যাচ্ছে যেটা টেম্পারেচারটা আরও বাড়িয়ে দিচ্ছে। ओम नमः शिवाय, हर हर महादेव। पार्वती ने शिव जी से पूछा उनका अमर होने का कारण बताइए। तब शिव जी ने उत्तर दिया कि इसके लिए आपको अमर कथा सुननी होगी। भोलेनाथ माता पार्वती को अमर कथा सुनाने के लिए सहमत हो गए, लेकिन भगवान शिव ने शर्त रखी कि वहाँ किसी और जीव नहीं रह सकते हैं और वो जगह शांत होनी चाहिए। इसके पर उन्होंने एक शांत जगह ढूंढने की शुरुआत की और जहाँ पर वो अमर रहस्य प्राणी को बोल सके। सबसे पहले भगवान और शिव जी और माता पार्वती ने पहुंचा पहलगांव और वहां पर वो अपने नंदी जी को छोड़ गए। आगे बढ़ने पर उन्होंने चंदनवाड़ी में अपने सिर से चंद्रमा को मुक्त किया और चंदनवाड़ी के आगे पिशु टॉप जहाँ पर देवताओं और पिशाचों के बीच में युद्ध हुआ और देवताओं पिशाचों को मार दिया। पिशु टॉप के पहाड़ पिशाचों के लिए बना है। उसके उपरांत आगे बढ़ने पर शेषनाग झील के किनारे उन्होंने अपने गले से निकाले अपने सर्प को और छोड़ दिया। झील के आगे बढ़ने पर भगवान शिव और माता पार्वती ने अपने पुत्र गणेश को छोड़ा और अंतिम में पंचतरणी में आकर उन्होंने पंचदूताओं को छोड़ा, जिनमें वायु, जल, अग्नि, पृथ्वी और आसमान शामिल है। सब कुछ पीछे छोड़कर भोले शंकर और माता पार्वती ने एक साथ अमर गुफा में प्रवेश किया। ये सुनिश्चित करने के लिए कोई भी जीव अमर कथा ना सुनने में सक्षम नहीं हो, उन्होंने काल अग्नि की रचना की और आदेश दिया आसपास की कोई भी जीव को खत्म करने का। इसके बाद माता पार्वती को अमर कथा का रहस्य बताने शुरू किया, लेकिन कबूतरों के एक जोड़े ने अमर कथा सुन ली। इसके बाद आज भी वो कबूतरों को जोड़ा अमर जी की पवित्र गुफा में विराजमान है। हर हर महादेव। আমরা নাবার সময় আবার হোলি কেভ থেকে পঞ্চতরণী ফিরে আসি, ওখান থেকে হেলিকপ্টারে উঠে যাই, কারণ আমাদের কাছে হাতে টাইমটা অনেকটাই কম ছিল। আই হোপ কি আমার ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে এবং যাত্রার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে। অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব ইয়েট, প্রেস দ্য বেল আইকন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জয় বাবা ফানি। থ্যাংকস ফর ওয়াচিং।